আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আজকে পরিবার নিয়ে কথা বলবো। আমরা নিঃসন্দেহে সবাই পরিবারকে অনেক ভালোবাসি এবং আমরা পরিবারের জন্যই উপার্জন করি। আমাদের উপার্জনের একটি বড় অংশ আমরা পরিবারের জন্য ব্যয় করি। কিন্তু আমরা কি খেয়াল করেছি আমাদের অজান্তেই আমাদের পরিবারে এমন একটি অভ্যাস ঢুকে পড়ছে যা কিনা আমাদের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে? সে অভ্যাসটি হচ্ছে অপচয়। আমরা অসাবধানতাবশত হোক, অমনোযোগী হয়ে হোক বা যেভাবেই হোক, আমরা এখন এই অভ্যাসের দাস হয়ে যাচ্ছি। তাই আজকে আমরা জানব যে কিভাবে পরিবারে অপচয়কে আমরা রোধ করতে পারি এবং অপচয়ের বিপরীতে যে পরিমিতিবোধ কেন আনতে হবে এবং এই পরিমিতিবোধই যে আমাদের পরিবারকে সুশৃঙ্খল করবে এবং এই ভয়ঙ্কর একটি অভ্যাস থেকে বের করে আনবে, এই বিষয়টি জানব। কিভাবে? প্রথমে তাহলে একটু জেনে নেই যে অপচয়ের প্রকারভেদগুলো কীরকম। ধরুন আপনি মার্কেটে গিয়েছেন কিছু কেনাকাটা করতে এবং সেটা আপনার লেখা আছে যে কী কী আপনি কিনবেন, কিন্তু গিয়ে দেখলেন যে একটি দোকানে ধামাকা অফার চলছে, 50% ছাড়। কী করলেন? আপনি অনেকগুলো শাড়ি, জামা বা প্যান্ট শার্ট কিনে ফেললেন, অথচ বহু পোশাকে আপনার আলমারি এমনিতেই ঠাসা। একটি প্রতিবেদনে দেখা গিয়েছে যে এক জোড়া ডেনিম তৈরি করতে প্রায় ৭,৫০০ লিটার থেকে ১০,০০০ লিটার পানির প্রয়োজন হয়। তাহলে একটু খেয়াল করুন যে এতে করে আপনি শুধু অর্থেরই অপচয় করেননি, পরিবেশেরও কিন্তু ক্ষতি হয়েছে। এভাবেই আমরা অপচয় করছি। তারপরে দেখুন যে আগে কি হতো, আমরা যখন স্কুলে যেতাম আমাদের মারা কিন্তু আমাদের জন্য বাসায় টিফিন তৈরি করে দিত, অথচ এখন বাচ্চারা বেশিরভাগই ফাস্টফুড, জাঙ্ক ফুড অথবা নাগেটস বা চিকেন ফ্রাই এগুলোই বাইরে থেকে কিনে খাচ্ছে। টাকা আছে আপনার, কিনতেই পারেন, কিন্তু কি ক্ষতি করছেন বাচ্চার স্বাস্থ্যের? অথচ জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হচ্ছে ৬৫ বছর আগের তুলনায় আমরা প্রায় ৬ গুণ বেশি মুরগির মাংস খাচ্ছি। এতে করে যেটি হচ্ছে যে আমরা বেশিরভাগই নন কমিউনিকেটিভ ডিজিজ যেগুলো, সেটাতে আক্রান্ত হচ্ছি। সেদিন একজন মা বলছিলেন তার মেয়ের বয়স ১৬ বছর, সে কখনোই শাকসবজি খেত না এবং তার খাবার ছিল শুধু চিকেন অথবা জাঙ্ক ফুড অথবা ফাস্টফুড, যার ফলশ্রুতিতে ১৬ বছর বয়সে সেই মেয়েটি পলিসিস্টিক ওভারি সিনড্রোমে ভুগছে এবং এভাবেই আমাদের আসলে স্বাস্থ্যের এবং অর্থের অপচয় হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর ৬০ লক্ষ পরিবার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। এই যে অপচয়, এই অপচয়ের মূল কারণ হচ্ছে এই পুঁজিবাদ এবং পণ্য দাসত্ব। আসলে প্রযুক্তি দানব, ওষুধ দানব এবং স্বাস্থ্য দানবরা কী করছে আমাদেরকে কনজিউমার অথবা পণ্য দাস বানিয়ে দিচ্ছে। আমরা এখন আসলে খাবার খাই না, আমরা চটকদার বিজ্ঞাপন খাই এবং আমাদের সামনে যেভাবে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন সামনে আসে আমরা তা দেখেই ঝাঁপিয়ে পড়ি এবং আমরা কিনতে থাকি কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই। এখন আমরা একটু দেখে নেই যে কিভাবে আমরা এই পণ্য দাসত্বের শিকার হচ্ছি। প্রথমত, স্ট্যাটাস দেখানোর প্রতিযোগিতা। ধরুন আপনার ছেলে বা মেয়ের বিয়ে, আপনি সারা জীবন যে কষ্ট করে অর্থ উপার্জন করেছেন, সে একদিনের একটি বিয়ের প্রোগ্রামের জন্য আপনার জমানো সব টাকা খরচ করে দিলেন। কেন? কারণ হয়তো আপনার কোনো কলিগ অথবা আপনার কোনো আত্মীয় তার ছেলে বা মেয়ের বিয়েতে অনেকগুলো প্রোগ্রাম করে, অনেক আয়োজন করে সেই বিয়ের অনুষ্ঠানটি করেছিল। এই যে আর্থিক অসঙ্গতি এবং এভাবে খরচ করা, এটার কারণে দেখা যাবে যে আমরা বলি যে বিয়েতে খরচ যত বেশি সেই বিয়ের সুখ তত কম। কারণটা কি? কারণ সেখানে দেখানোর প্রতিযোগিতা থাকে, সেখানে কোনো বোঝাপড়া থাকে না। আবার কখনো কখনো আমার কলিগ বা আমার কোনো আত্মীয়র বাচ্চা অনেক দামি স্কুলে পড়ে, আপনার আর্থিক সঙ্গতি নেই, তারপরেও সে দামি স্কুলে আপনার ছেলে বা মেয়েকে ভর্তি করিয়ে দিলেন। ভর্তি তো করালেন, তারপরে কি?
তারপরে আপনার ছেলের 1 দিন 2 দিন পরে যে বায়না যে আমার বন্ধু এটা কিনেছে, ওটা করেছে, অর্থাৎ নব্য ধনিকদের সাথে চলাফেরা করতে গিয়ে আপনার সন্তানও আপনার কাছে যে আবদারগুলো নিয়ে আসে, সেটা যখন আপনি মেটাতে না পারেন, তখন আসলে সন্তানের সাথেও আপনার বোঝাপড়া থাকে না এবং সন্তানও আপনার কষ্ট বুঝতে পারে না। এভাবেই সন্তানের সাথেও বাবা মার দূরত্ব বাড়তে থাকে। কেনাকাটায় সচেতন হতে হবে। ছাড়, ধামাকা, অফার, অনলাইন শপিং এই বিষয়গুলো থেকে যদি আমরা দূরে থাকি, দেখব যে আমরা অনেক ভালো থাকতে পারবো। আমরা না ঝাঁপিয়ে পড়ি এই ধরনের ডিসকাউন্ট অফার শুনলে, এবং যখনই কেনাকাটা করব নগদ টাকায় কেনাকাটা করব, ক্রেডিট কার্ডে নয়। ক্রেডিট কার্ড পাঞ্চ করা হয়, হাতে গুনে টাকা দিলে টাকা উপার্জনের পরে যে কষ্ট খরচ করার সেটা বোঝা যায়, যেটা ক্রেডিট কার্ডে বোঝা যায় না। তাই যে কোনো কিছু কেনাকাটার আগে নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমার এখনই প্রয়োজন? এটা কি আমার কিনতেই হবে? এটা ছাড়া কি আমার চলবেই না? যদি 3টি প্রশ্নের উত্তরেই হ্যাঁ হয়, অবশ্যই কিনুন, প্রয়োজনে কিনুন। কিন্তু যদি না হয় তাহলে কিনবেন না। আর আরেকটি বিষয়, কিছু কিনতে হবে, একটু পজ দিন, 1 দিন দেরি করুন। দেখবেন যে 2য় দিন বা 3য় দিন আপনি ভুলেই গিয়েছেন সেটা কেনার প্রয়োজন আছে কিনা। তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে? অর্থাৎ প্রয়োজনে কেনাকাটা করুন, প্রলুব্ধ হয়ে নয়। খাবার সংরক্ষণে সচেতন হতে হবে। জাতিসংঘের একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের একজন মানুষ গড়ে 82 কেজি খাবারের অপচয় করেন। তাই অতিরিক্ত রান্না করবেন না। বাজার করার আগে দেখে নিন ঘরে কী কী আছে, তারপর বাজার করুন। খাবার 3 আইটেমের মধ্যে রাখুন। মেহমানদারিতে অযথা শো অফ করবেন না। খাবার দাবার সীমিত রাখুন, বরঞ্চ সেই জায়গায় মেহমানের প্রতি মমতা এবং মনোযোগী হন। আমাদেরকে প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করতে হবে। অনেকের বাসায় দেখবেন যে ট্যাপের পানি চুইয়ে চুইয়ে পড়ছে। আপনি যদি ওই টেপের নিচে একটি পাত্র রেখে দিন, তাহলে বুঝতে পারবেন দিন শেষে যে কত পানির অপচয় হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি প্রবাহমান নদীতে অজু করো তাহলেও পানির অপচয় করবে না। অর্থাৎ আমরা প্রাকৃতিক সম্পদ রক্ষা করব, যতদূর সম্ভব দিনের আলো ব্যবহার করব এবং অপ্রয়োজনে ফ্যান, লাইট, চার্জার অন করে রাখব না। আমরা আয় করি, কিন্তু আয় ব্যয়ের যে হিসাব বা বাজেট করি না। আমাদের একটা বাজেট করতে হবে। জাপানের একটি পদ্ধতি আছে, কাকেভো। তারা কি করে যে মাসের শুরুতেই 15-20% সঞ্চয় করেন, তারপরে বাকি অর্থ দিয়ে তারা বাকি খরচগুলো করেন। এতে করে আপনি বুঝতে পারবেন, যখন আপনি লিখে রাখবেন যে কোথায় আপনার খরচ বেশি হচ্ছে এবং সেখানে কি করে আপনি খরচটা কমাতে পারবেন। প্রয়োজনে ব্যয় করবেন, অপ্রয়োজনীয় ব্যয় কমানোর জন্যই হচ্ছে আপনার বাজেট। অর্থাৎ এই জায়গায় আমরা মনস্তাত্ত্বিকভাবে বলতে পারি যে মানি হচ্ছে কি একটা টুল, যে আপনার দৈনন্দিন জীবনের যে খরচগুলো সেটা মেটানোর জন্য। এই জায়গায় বলতে পারি ইউ নিড টু প্রসিড উইথ মানি, এবং এই জায়গায় গুরুত্বপূর্ণ আয় ব্যয়ের হিসাব রাখা এবং বাজেট করা। আমরা কিছু এফেক্ট দেখব। এরকম একটা এফেক্ট হচ্ছে দ্বিদ্র প্রতিক্রিয়া। ফরাসি একজন দার্শনিক খুব দামি একটি কাপড় উপহার পেয়েছেন। তিনি সেই পোশাকটি পরার পরে তিনি দেখলেন যে তার ঘরের আসবাবপত্রের সাথে সেই পোশাকটি ঠিক মিলছে না। তার মনে হলো তার আসবাবপত্র পাল্টাতে হবে এবং তিনি পাল্টাতে শুরু করলেন। আমাদের সাথেও কি তাই হয় না? আইফোন কিনেছি, তারপর মনে হলো যে আইফোনের সাথে তো ম্যাকবুকও লাগবে, অথবা একটা অ্যাপেল ওয়াচ। এভাবে করেই আমরা অপচয় করতে থাকি। বা নতুন সোফা কিনেছি, মনে হলো সোফার সাথে তো কার্টেনটা মিলছে না, তাহলে কার্টেনটাও চেঞ্জ করতে হবে। এর নাম হচ্ছে অপচয়। এরপরে হচ্ছে ফোমো। কি? ফিয়ার অফ মিসিং আউট। মনে হলো কি কেউ একজন এয়ারপোর্টে চেক ইন করছে, কেউ একজন কোনো একটা ফাস্টফুডের শপে গিয়েছে, এখন আপনার মনে হবে আমি কেন পিছিয়ে পড়ব, এবং এভাবে আপনিও তাল মেলাতে গিয়ে আপনি আপনার অর্থের, সময়ের এবং স্বাস্থ্যের অপচয় করছেন। এভাবেই আমরা অদৃশ্য সম্পদের অপচয় করছি, অর্থাৎ মেধা এবং প্রাকৃতিক সম্পদ।
আসলে আমরা অর্থের অপচয় নিয়ে ভাবি, কিন্তু সময় এটা নিয়ে কি ভাবি? যে কথা, চিন্তা, কাজ আমার নিজের জন্য এবং অন্যের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না, সেখানেই আমরা সবচেয়ে বেশি সময় ব্যয় করি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই বলেছেন, এক কাঠা জমির জন্য আমরা লাঠালাঠি করি, কিন্তু সুদূর বিস্তৃত সময় সত্ত্ব অনায়াসেই ছাড়িয়া দেই, একবারও তাহার জন্য দুঃখ প্রকাশ করি না। আমাদের পরিবারের প্রতিটি মানুষের কাছে যে ছোট্ট একটি যন্ত্র রয়েছে, স্মার্টফোন, এই স্মার্টফোন আমাদের জীবন দখল করে নিয়েছে। পরিবারের মানুষের সাথে কথা বলারও আমরা এখন আর সময় পাই না। এরপরে আসে প্রাকৃতিক সম্পদের অপচয়। শুধুমাত্র অপ্রয়োজনে ফ্যান, লাইট, চার্জার অন রাখার কারণে বছরে আমরা 10-12% বিল বেশি দেই। বাথরুমের একটা ছোট লিকেজ দিয়ে বছরে প্রায় 3000 লিটার পানির অপচয় হয়। ধর্মবাণীতে অপচয়ের ব্যাপারে সতর্ক করা হয়েছে। পবিত্র কুরআনের সূরা বনী ইসরাইলের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা সম্পত্তির অপচয় করবে না, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান তার প্রতিপালকের প্রতি চূড়ান্ত অকৃতজ্ঞ। আর শয়তান যেহেতু অভিশপ্ত, আমরা কেউই শয়তানের ভাই বা বোন হতে চাই না, এবং অপচয়কারীকে স্বয়ং আল্লাহ অপছন্দ করেন। ধর্মের মতো বিজ্ঞানও একই কথা বলে। 2014 সালের একটি গবেষণায় দেখা গিয়েছে যে যারা অতিরিক্ত ভোগবাদী অর্থাৎ ম্যাটেরিয়ালিস্টিক, তাদের জীবনে দুশ্চিন্তা, হতাশা এবং মানসিক চাপ বেশি থাকে। তাই জীবনের এই ছোট ছোট ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। একজন স্বামী স্ত্রী তাদের জীবনের ছোট ভুল থেকে কিন্তু তারা শিক্ষা নিয়েছিল। কিভাবে? স্ত্রী প্রতি মাসে দেখছিলেন যে 15 বা 20 তারিখ হলেই হাতে আর কোনো টাকা থাকে না। তিনি কয়েক মাস পর সচেতন হলেন এবং তিনি খেয়াল করলেন কোথায় কোথায় বেশি খরচ হচ্ছে, এবং দেখলেন যে আসলে খরচের চেয়ে অপচয় বেশি হচ্ছে, এবং তিনি আস্তে আস্তে সেই ভুলগুলো থেকে বের হলেন। প্রয়োজন অনুযায়ী বাজার করলেন, রান্নাও করলেন সেইভাবে, এবং অপ্রয়োজনীয় কেনাকাটা বন্ধ করে দিলেন। এবং এর ফলাফল মাস শেষে তিনি দেখলেন তার সাংসারিক খরচ 18% কমে গিয়েছে। কি ছিল? শুধুমাত্র একটু সচেতনতা। তাহলে এই অপচয় রোধে আমরা কি করতে পারি? ছোট ছোট কিছু অভ্যাস। এর মধ্যে প্রথমটি হচ্ছে শুকরগুজার হওয়া। আপনি যখন শুকরগুজার থাকবেন, তখন আপনি পণ্যের পিছনে ছুটবেন না। পণ্য আরাম দিতে পারে, কিন্তু শান্তি দিতে পারে না। মাওলানা জালালউদ্দিন রুমি খুব সুন্দর করে বলেছেন যে নদীতে নৌকা চালানোর জন্য পানির প্রয়োজন, কিন্তু পানি যদি নৌকায় ঢুকে পড়ে তাহলে আসলে তার পরিণতি সবসময় খারাপ হবে। মনে রাখতে হবে জীবনের জন্য পণ্য প্রয়োজন, কিন্তু পণ্যই যাতে আমাদের জীবন না হয়ে যায়। নিয়মিত দান করুন। যারা নিয়মিত দান করে তাদের জীবনে হতাশা, দুর্দশা এবং অশান্তি কমে যায়, এবং তার পরিবর্তে প্রাচুর্য এবং প্রশান্তি বাড়ে। আমরা বলি যে দান হচ্ছে কি? ইহকালীন দান আপনার পরকালীন সঞ্চয়, এবং এটাই আপনার ফিক্সড ডিপোজিট। তাই নিয়মিত দান করুন এবং আপনার আয়ের কমপক্ষে 10% আপনি দান করুন, এবং সেই সাথে সৎসঙ্গের সাথে থাকুন। আসলে কি হয়, আপনি খুব ভালো কাজ করছেন, কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা যদি নেগেটিভ হয়, খুব খরচে হয় এবং খুব তারা অপব্যয় করে, তাহলে কিন্তু আপনি আপনার জায়গাটায় ঠিক নাও থাকতে পারেন। এজন্য টক্সিক পিপল এবং যারা অকল্যাণে বেশি ব্যয় করে সেসব মানুষদের থেকে দূরে থাকুন, সৎসঙ্গে থাকুন। এবং এই কাজগুলো করার জন্য আসলে আপনার আবেগকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। আমরা খেয়াল করব, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আসলে আবেগে কেনাকাটা করি, এবং আবেগকে নিয়ন্ত্রণ করার জন্যই হচ্ছে মেডিটেশন। আপনি যখন মেডিটেশন করবেন, আপনি সচেতন থাকবেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের
এরকমই একটি গবেষণা হয়েছিল। সেখানে বলা হয়েছে মেডিটেশন মানুষের ইম্পালসিভ বা হুচুকে কেনাকাটা 25-30% পর্যন্ত কমিয়ে দেয়। মেডিটেশন আমাদের মনকে শান্ত করে, ফলে আমরা প্রয়োজন এবং ইচ্ছার পার্থক্য বুঝতে পারি। নীরব ও স্থির মুহূর্তে একজন মানুষ ভেতর থেকেই শকরগুজার হয়ে ওঠে। তাই কি করব? আমার অনেক টাকা আছে, তাই খরচ করতে হবে। ব্যাপারটা এভাবে চিন্তা না করে যদি এভাবে চিন্তা করি যে আমার টাকা আছে, সেটা আমি কিভাবে মানুষের কল্যাণে ব্যয় করতে পারি এবং সঠিকভাবে ব্যয় করতে পারি, সেটাই হচ্ছে সঠিক দৃষ্টিভঙ্গি। আর তাই আসুন কি করি, মেডিটেশন করি এবং এই যে পারিবারিক মহামারী অপচয়, সে অপচয় রোধ করে পরিবারকে শান্তিময় করে আমাদের জীবনকে সুন্দর করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।